গ্রামে গ্রামে যেটা দেখা গেল যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অনেক বেশি, মানে বিজেপির কারো বাড়িতে আক্রমণ হলে কেন্দ্র থেকে দল চলে আসছে, টাকা চলে আসছে। এই জায়গা থেকে বিজেপি অনেক বাম ভোটারকে আকর্ষিত করেছে। কেন না, তারা হচ্ছে তৃণমূল বিরোধী, তৃণমূলকে কে হারাতে পারে না। কেন কি আমার মনে হয় রাজন্যা বোধহয় খুব ভালো রেজাল্ট করেছিল, আমি শিওর নই, বোধহয় পড়াশোনায় খুব ভালো, মানে আমি জানি না, আমি ওকে ব্যক্তিগত চিনি না, কিন্তু আমার যদ্দূর আমার মনে হচ্ছে শুনেছি ও পড়াশোনায় ভালো। এখন এই পড়াশোনায় ভালোটার মাপকাঠিটা কি আমরা ধরি? রেজাল্ট। তো রাজন্যার রেজাল্টটা কেমন আমি জানি না। যদি রেজাল্টটা ভালো হয় রাজন্যার, তাহলে রাজন্যার এই অভিযোগটাই হচ্ছে, মানে ওর রেজাল্টটাই ওর অভিযোগের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে, তাই না? টুম্পাটা এই জন্যই বললাম যেহেতু ওটা নিয়ে খবর হয়েছিল, যেখানে দেখা গেল যে হঠাৎ করে যেরকম একটা পরিস্থিতিতে হচ্ছে বামেদের হচ্ছে শূন্য, সেখানে দাঁড়িয়ে ওটা খুব সাকসেসফুল, এবং তারপর তারা একটা বিশাল ব্রিগেড করলো। হ্যাঁ, বিশাল ব্রিগেড করলো। এখন সেই ব্রিগেড করা মানেই কি ভোট হবে? না, মানে ভোটটা আরেকটা জিনিস। তার কারণ হচ্ছে ব্রিগেডে আসবে হচ্ছে যারা রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে ডিরেক্টলি অ্যাসোসিয়েট করতে পারে, ভোটার সবসময় তা না। তার ফলে বামেদের ভোট হয়তো খুব একটা বাড়লো না, কিন্তু সংগঠন এবং ইত্যাদি ব্রিগেড দেখে বাম নেতারাও খুব খুশি হয়েছিলেন, এত বড় ব্রিগেড। বা এই যে ডিওয়াইফআই যে ব্রিগেডটা হলো, এটা তো কল্পনা করা যায় না যে একটা যুব সংগঠন ব্রিগেড ভরাতে পারবে, মানে এটা ভাবাই যায় না। ব্রিগেড ভরায়, তাহলে ব্রিগেড ঠাসা আর ভোটে ফাঁপা এরকমটা কি পরে লোকসভা ভোটে হতে পারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হতে পারে। জুলাইয়ের কোনো একটা প্রোগ্রামে দেব হচ্ছে তৃণমূলের মঞ্চে উঠেছিল, জনগণ দাবি করেছিল যে একটু পাগলু নাচ হবে নাকি। এখন পয়েন্টটা হচ্ছে এই পাগলু, মানে একটা রাজনৈতিক সভায় যেখানে শহীদদের স্মৃতিতে প্রোগ্রাম হচ্ছে, সেখানে পাগলু ডান্স হওয়াটা যেমন একটা মানে অপভ্রংশ, এটা এটা সঠিক নয়। আবার অন্যদিকে হচ্ছে রাজনৈতিক নেতা মানেই হচ্ছে তারা কঠিন কঠিন গাল ভরা শব্দে কথা বলবে এবং তাদের সঙ্গে হচ্ছে সাধারণ মানুষ কানেক্ট করতে পারবে না, এটাও করা যাবে না। এই দুটোর মাঝে কোথাও একটা জায়গা। পশ্চিমবঙ্গে যে বাম চেতনা, পশ্চিমবঙ্গে বাম চেতনা খুবই মানে শেকড়ে আছে। এই জন্যই বলছি যে ধরো তৃণমূল কংগ্রেসের জন্ম তো কংগ্রেস থেকে, তো তৃণমূল কংগ্রেসের নেতাদের বারবার বলতে শোনো না যে যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে প্রকৃত বামপন্থী। আমার পরবর্তী প্রশ্ন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে প্রকৃত বামপন্থী। তার মানে বামপন্থার নামটা কোথাও একটা নিতে হবে, না নিলে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তার কাছে পুরো গ্রহণযোগ্যতাটা পাওয়া যাবে না, কারণ পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এই চেতনাটা আছে। নমস্কার, আমি দুর্জয় আপনাদের সঙ্গে আছি। আমার সঙ্গে আছেন জাদ মাহমুদ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। দাদা, আপনাকে আমাদের আইএন নিউজে স্বাগত জানাই। প্রথমে ধন্যবাদ আমার কাছে আসার জন্যে। আমরা প্রথমে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, রাজনৈতিক বিষয় তো আসবেই, তার সঙ্গে সঙ্গে প্রথমে যে প্রশ্নটা থাকবে যে একজন বাম চেতনার যে মানুষ হিসেবে আপনি কেমন আছেন? মানে বাম চেতনার মানুষ হিসেবে কেমন আছি, এই প্রশ্নের আগের প্রশ্ন হচ্ছে মানুষ হিসেবে কেমন আছি। মানুষ হিসেবে ব্যক্তিগতভাবে ভালোই আছি, সামাজিকভাবে একটু উদ্বেগে আছি, রাজনৈতিক যা কর্মকাণ্ড ঘটছে সেই নিয়ে চিন্তিত আছি, এবং আমার মনে হয় আমার মতো সবাই এই রকম অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে। যে ধরো সমাজে যা চলছে, ইয়াং ছেলে মেয়েদের দেখছি যারা হচ্ছে হতাশ হয়ে গেছে যে তাদের পক্ষে পড়াশুনো শেষ করে মানে পড়াশুনো শেষ করার পর একটা ভালো কাজ বা ভালো চাকরি পাওয়া নিয়ে তারা সবাই খুব চিন্তায়। তার মধ্যে আমার ছাত্রছাত্রীরাও আছে, তো সেইটা নিয়ে তো নিশ্চয়ই উদ্বেগ হয় যে কী হচ্ছে। চারিদিকে দেখছি যে ধর্মীয় উন্মাদনা বাড়ছে, মানুষ হচ্ছে অনেক বেশি, মানে বেশি কম জানি না, কিন্তু মানুষের হিংস্রতা বাড়ছে। খবরের কাগজ খুললেই যা সব পড়ছি সেটা নিয়ে চিন্তা হচ্ছে। তার ফলে এই সব মিলিয়েই আছি। মানে আমার মনে হয় না যে এই রকম একটা অবস্থায় খুব দারুণ ভালো কেউ আছে, হ্যাঁ, বা যদি কেউ থাকে তাদেরকে আমি চিনি না। আমার মনে হয় যে আমার মতো বা আমার চেয়ে অনেক বেশি চিন্তায়, উদ্বেগে, দুর্ভাবনায় নিয়ে মানুষ বেঁচে আছে।
একদমই, আমার যদিও প্রশ্নটার স্পষ্ট কারণ ছিল, সেই কারণের উত্তরও আমরা পেয়েছি যে বাম চেতনা শব্দটা ব্যবহারের কারণ হিসেবে। তো এর পরের প্রশ্নে আসবো যে বাম চেতনা নিয়ে একটা কথা বলি। দেখো, বেশিরভাগ মানুষ, আমার মনে হয়, মানে বাম চেতনাটা কি? বাম চেতনার ধারণা হচ্ছে যে তুমি ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করার সাথে সাথে সমাজকে নিয়ে চিন্তা করবে, এবং তুমি মনে করবে যে সমাজে যে সুযোগ সুবিধে, সমাজে যে মানে সমাজের যে সম্পদগুলো আছে, সেগুলো যেন আরও অনেক বেশি মানুষের কাছে, অনেক অনেক মানে প্রত্যেকটা মানুষের কাছে যেন সেই সুযোগটা ছড়িয়ে দেওয়া যায়। একটা হচ্ছে আমাদের সবসময় ব্যক্তি মানুষ হিসেবে এটা ধারণা যে আমার কি হলো, ব্যক্তি আমি কি করলাম। বাম চেতনা এটাই যে আমি নিজেকে নিয়ে ভাবার সাথে সাথে এইটার সম্পর্কে সচেতন থাকব যে আমার সমাজ, আমার পরিবার, আমার প্রিয়জন, তারা যদি ভালো না থাকে, আমার সমাজ যদি ভালো না থাকে, তার মাঝখানে আমার ভালো থাকা যায় না, ভালো থাকা যায় না। এবং বাম চেতনাটাই হচ্ছে সমাজকে নিয়ে চিন্তা করা, সমাজের কথা ভাবা। এই যে বেশিরভাগ যারা সমাজের একটা বড় অংশের যারা মানে নিজেকে বাদ দিয়ে অন্য মানুষকে নিয়ে ভাবেন, মানে কোনো দল মত নির্বিশেষে, তাদের সবার মধ্যে বাম চেতনা আছে। তুমি নিজের অবস্থা বাদ দিয়ে তুমি যদি অন্য, তোমার একটা চাকরি পাওয়ার ইচ্ছে আছে, কিন্তু তুমি যদি অন্য যারা চাকরি পেতে চায় তাদের জন্য ভাবনা চিন্তা করো, এটাই হচ্ছে তোমার সামাজিক মানসিকতা। এবং বাম চেতনাটা হচ্ছে সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র, সমাজে যারা সুযোগ পায় না, তাদের কথাটাকে মাথায় রাখা, এটাই হচ্ছে বাম চেতনা। আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষেরই হচ্ছে অল্প বিস্তর বাম চেতনা থাকা উচিত, বাম চেতনা থাকা ভালো। আপনি একটা দলের কথাও বললেন, বামের কথাও হলো, তো এখানে আমার পরবর্তী একটা প্রশ্ন থাকবে যে বাম মানেই সিপিএম, সিপিএম মানেই বাম, না, এরকম একটা ধারণা কিন্তু চলে, মানে আমাদের রাজ্যে তো এটা চলে, কিন্তু এটাই কি বাম চেতনার বিকাশ বা অগ্রসরে কোথাও কি একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে? না, মানে এটা আমাদের রাজ্যে এই জন্যই চলে যেহেতু আমাদের রাজ্যে আমাদের রাজ্যে শুধু না, ভারতবর্ষে, পৃথিবীতে সবচেয়ে সফল বাম দল গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সিপিআইএম। 34 বছর ক্ষমতায় ছিল, বারবার নির্বাচন জিতেছে, তারা ভূমি সংস্কার করেছে, পঞ্চায়েতি ব্যবস্থা করেছে, এবং এটা অনস্বীকার্য যে তারা এসে পশ্চিমবঙ্গের গ্রামীণ সমাজে একটা অভূতপূর্ব পরিবর্তন আনতে পেরেছিল। তার জন্য যারা বড় সাকসেসফুল হয় তাদেরকেই লোকে সবচেয়ে বেশি চেনে। কিন্তু বাম চেতনাটা তো কোনো একটা দল বা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর একার ধারণা না। আমাদের পশ্চিমবঙ্গে তো বহু ধরনের বাম মনস্ক মানুষ আছে, এবং তাদের মধ্যে অনেকেই আছে যারা রয়েছে বামফ্রন্ট, তো সেই জন্য বামফ্রন্ট আছে, প্লাস অনেক মানুষ আছে যারা হচ্ছে বাম চেতনা সম্পন্ন কিন্তু কোনো দল করেন না। চেতনা একটা জিনিস, আর সেই চেতনাটাকে একটা রাজনৈতিক রূপ দিতে গেলে তোমাকে একটা রাজনৈতিক দলের অঙ্গ হতে হবে। এখানে কি এই কারণেই কি এখন বর্তমান সময়ে আমরা যদি দেখি, কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে তৃণমূল সরকার, বামেদের সঙ্গে দূর সম্পর্ক, সেখানে দাঁড়িয়ে কি যে বামদের যে পরিসরটাকে মানে আর বিকশিত হওয়ার বাধা হয়ে দাঁড়াচ্ছে এই যে সিপিএম বলে দাগিয়ে দেওয়া, নাকি এটা তাদের পরিকল্পনা হতে পারে? না, মানে দেখো, একটা জিনিস যেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে বর্তমান পৃথিবীতে যেরকম অবস্থা, সেখানে আমরা দেখছি যে একটা জাতীয়তাবাদী, একটু জনমোহিনী, পপুলিস্ট, জাতীয়তাবাদী, একটু নেতা কেন্দ্রিক এই ধরনের রাজনীতির একটা বৃদ্ধি পেয়েছে। সেই রাজনীতি বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র ভারতবর্ষে এটার প্রতিভ হচ্ছে ধরো বিজেপি এবং নরেন্দ্র মোদী। আমেরিকাতেও তো ডোনাল্ড ট্রাম্প এসছে, বা ধরো সোভিয়েত ইউনিয়নে, মানে রাশিয়া, আর্স্টওয়াইল সোভিয়েত ইউনিয়ন, এখন রাশিয়া ভেঙে গেছে, সোভিয়েত ইউনিয়নে পুতিন। ফলে এখন একটা পৃথিবীতে জাতীয়তাবাদী, জনমোহিনী এইরকম একটা রাজনীতির প্রভাব সারা পৃথিবী জুড়েই, সেটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে যে বাম চেতনা খুবই মানে শেকড়ে আছে। এই জন্যই বলছি যে ধরো তৃণমূল কংগ্রেসের জন্ম তো কংগ্রেস থেকে, তো তৃণমূল কংগ্রেসের নেতাদের বারবার বলতে শোনা না যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে প্রকৃত বামপন্থী। আমার পরবর্তী প্রশ্ন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে প্রকৃত বামপন্থী। তার মানে বামপন্থার নামটা কোথাও একটা নিতে হবে, না নিলে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তার কাছে
পুরো গ্রহণযোগ্যতাটা পাওয়া যাবে না, কারণ পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এই চেতনাটা আছে। এখন হ্যাঁ, এটা ঠিক যে দলীয় রাজনীতিতে বামফ্রন্ট বা সিপিআইএমের অবস্থা খারাপ, এবং সেই খারাপ হওয়ার নানান কারণ আছে। একদিকে হচ্ছে যে দেখো আজকের দিনে হচ্ছে ধর্মীয় উন্মাদনা এমন হয়েছে যে মানুষ হচ্ছে, সত্যি তো আমি তো ভিডিও দেখছিলাম ইউটিউবে, বলছে যদি আমি চাকরি না পাই, যদি 200 টাকা লিটার পেট্রোল কিনতে হয়, যদি আমার বাড়িতে উনুন না জ্বলে, তাহলেও আমি নরেন্দ্র মোদীকেই ভোট দেব। এখন যদি একটা মানুষ এই আবেগে চলে যায়, যে আবেগে দাঁড়িয়ে হচ্ছে তার কাছে নিজের ভালো থাকা, সমাজের ভালো থাকা, ভালো থাকার মানেটাই যদি বদলে যায়, তখন বাম রাজনীতি একটু ধাক্কা খায়। কেন কি বাম রাজনীতি তো বলবেই যে হচ্ছে মানুষের উন্নতি, ভালো থাকা। এখন ভালো এই নানান সামাজিক জটিলতার মধ্যে আছে, কিন্তু এই জটিলতা বেশি দিন চলতে পারে না। মানে আবেগে, ওই যে একটা ইংরেজিতে কথা আছে না, ইউ ক্যান ফুল সাম পিপল sometimes, you can fool all the people sometimes, but you cannot fool everyone all the time, মানে এই গোছের একটা কথা। তার ফলে নিশ্চয়ই মানুষ নিজের ভালোটা বুঝবে এবং সেই জায়গা থেকে তারা নিজেদের জন্য যেটা ভালো সেই ধরনের রাজনীতিই বেছে নেবে। আপনি বললেন যে একদিন ফিরবে, বেশি দিন এই পরিস্থিতি চলতে পারে না। তো এখানে দাঁড়িয়ে একটা কথা বারবার বলা হয় যে আমাদের রাজ্যের যে বাম দলগুলি রয়েছে তারা কল্পনার জগতে বাস করে, ফেসবুকে মন্ত্রিসভা গঠন করে নেয়। তো কোথাও গিয়ে কি আমি যেটা বলছি না, আমি বলছি একদিন ফিরবে মানে এটা বলছি না যে কোনো একটা নির্দিষ্ট দলই একদিন। আমি আপনার জন্য বলছি না, আমি হ্যাঁ না আমি বলছি, আমি বামপন্থী দলগুলোর ক্ষেত্রেই বলছি যে একদিন ফিরবে, এই যে আশাটা আমার, এই আশাটা এরকম না যে একইভাবে ফিরবে, হয়তো তারা কিছু একটা নতুন রূপ নেবে। এদের নতুন রূপ দেখতে পাচ্ছি না। আজকে আমরা দেখছি পশ্চিমবঙ্গে সিপিআইএম আর কংগ্রেস কাছাকাছি চলে এসছে। এটা যারা হচ্ছে 1980-90-এর দশকে পশ্চিমবঙ্গ দেখেছে তারা কল্পনাও করতে পারতো না। হ্যাঁ, ফলে রাজনৈতিক পরিস্থিতি যেমন উদ্ভব হবে সেই রকমভাবে পরিবর্তন হবে, রাজনৈতিক দলগুলো সচেতন হবে। এখন একটা ক্রিটিসিজম বাম দলগুলোর আছে যে তারা জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার মনে হয় সেই সমালোচনাটা যদিও বা তার মধ্যে যেটুকু সারবত্তা ছিল, এই ইদানিং কিছু জিনিস দেখে আমার মনে হচ্ছে সিচুয়েশনটা বদলাচ্ছে। কেন বদলাচ্ছে? এই যে ধরো কিছুদিন আগে দেখলাম যে ডিওয়াইএফআই একটা ব্রিগেড করলো, এবং ছবিতে যা দেখলাম ইত্যাদি দেখলাম, তাতে দেখলাম প্রচুর ভিড় হয়েছে, এবং সেখানে দেখলাম যে অনেক ইয়াং, মানে তরুণ ছেলেমেয়ে, এবং সেই ইয়াং যে ছেলেমেয়েগুলো আসছে তাদের কিন্তু মানুষের মনে তাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। মানে আগে যেমন বলতো না যে বাম দল সিপিএম মানেই হচ্ছে বয়স্ক, রাইট? এখানে আমার আর একটা প্রশ্ন আছে, আপনার সুবিধা হবে আমার মনে হচ্ছে, আমার পরবর্তী সময় বেশি একটা যাবে না, যে এই যে সাদা চুলের বাম এবং সেখান থেকে কালো চুলের ট্রান্সফার হওয়া, এটা সময়টাও কি দেরি হয়ে যাচ্ছে, যে অনেকটা সময় লেগে? না 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 না, সময় না, মানে এইটা একটা ব্যাপার, এটা তো আর ওরকম নয়। রাজনীতি মানে একটা সাদা চুলের লোক আছে, সেই সাদা চুলের মানুষটা বহুদিন ধরে রাজনীতি করেছে এবং তার চুলটা পেকেছে হচ্ছে রাজনীতি করতে গিয়ে, তার কাছে অভিজ্ঞতা আছে, সে রাজনীতিটা করেছে। অবশ্যই তার সঙ্গে হচ্ছে একটা কালো চুলের দরকার, যে অনেক বেশি দৌড়াদৌড়ি করবে, যে আজকের নতুন মানে ইয়াং জেনারেশনের সঙ্গে তার অনেক বেশি কাছাকাছি সে, এরকম। কিন্তু এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স দরকার। এটা কখনোই কি হতে পারে যে হঠাৎ করে কালকে হচ্ছে সমস্ত কিছু কালো চুলের করে দিলাম মানেই হচ্ছে জিনিসটা ভালো হবে, এর কোনো মানে নেই। আবার এটাও ঠিক যে রাজনৈতিক দলগুলো এই ব্যালেন্সটা করার ক্ষেত্রে অনেক সময় অসুবিধা হয় মানে হচ্ছে চিন্তা ভাবনার প্রজন্মের। সে তো কোনো একটা পরিবারেই যদি দেখো, সেই পরিবারেই দেখবে যে বাবা ছেলের হচ্ছে মানসিকতা মেলে না এবং বাবা ছেলের হচ্ছে সমস্যা হচ্ছে। এটার মানে কি পরিবার তুলে দিতে হবে? না, এটা একটা জেনারেশনাল শিফট হয় আমাদের ভারতীয় রাজনীতিতে। আমরা জানি যে এখন আমরা ইয়াং পপুলেশন অনেক বেশি, আমাদের যেটাকে বলা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেখানে দাঁড়িয়ে কাজ করার মতো 16 থেকে 49-এর মধ্যে সেই জনসংখ্যাটা সবচেয়ে বেশি। এখন সেই জনসংখ্যার মানুষের কাছে পৌঁছতে গেলে তাদের মতো করে ভাবতে হবে, তাদের মতো করে কথা বলতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে আগেকার দিনের মতো হচ্ছে শুধুমাত্র আমি জনসভায় বক্তব্য রাখবো বললে হবে না, তোমাকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে, লোকজনের কাছে পৌঁছতে হবে, একটু গ্রহণযোগ্যতা হবে, ভাষাটার পরিবর্তন করতে হবে। বিকজ তার জন্যই তো দেখো এই যে গান, ওই যে কি গানটা ছিল যেন,
টুম্পা গানটা এত পপুলার হলো, এটা নিয়ে একটা বিতর্ক উঠলো যে এই গানটা কি একটা বাম সংস্কৃতি বাম চেতনার সঙ্গে মেলে। আমার এখানে দৃষ্টিভঙ্গি হচ্ছে যে বাম সংস্কৃতি বাম চেতনা বলতে আমরা কি বুঝি এইটা নিয়ে তো বিতর্ক আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মানুষের কাছে পৌঁছানোর দরকার আছে। সেই পৌঁছানোর তাগিদ এবং নিজের চেতনা এবং মননশীলতা, তার কারণ একজন কেউ এটাই বলতে পারে যে তাহলে তো হচ্ছে যে, যেমন ধরো একটা কথা বলছি, নিশ্চয়ই তোমাদের মনে থাকবে কোনো একটা ওই 21শে জুলাইয়ের কোনো একটা প্রোগ্রামে দেব হচ্ছে তৃণমূলের মঞ্চে উঠেছিল, জনগণ দাবি করেছিল যে একটু পাগলু নাচ হবে নাকি। এখন পয়েন্টটা হচ্ছে এই পাগলু মানে একটা রাজনৈতিক সভায় যেখানে শহীদদের স্মৃতিতে প্রোগ্রাম হচ্ছে সেখানে পাগলু ডান্স হওয়াটা যেমন একটা মানে অপভ্রংশ, এটা সঠিক নয়। আবার অন্যদিকে হচ্ছে রাজনৈতিক নেতা মানেই হচ্ছে তারা কঠিন কঠিন গাল ভরা শব্দে কথা বলবে এবং তাদের সঙ্গে হচ্ছে সাধারণ মানুষ কানেক্ট করতে পারবে না, এটাও করা যাবে না। এই দুটোর মাঝে কোথাও একটা জায়গাটা কানেক্ট তো অন্য টুম্পা সোনা না বলে অন্যভাবেও তো কানেক্ট করা যেত। ওই সময় যদি আমরা বিজেপির প্যারোডির দিকে নজর রাখি তাহলে বিলাচাও, যার সঙ্গে একটা বামেদের একটা সম্পর্ক আছে দূর অনেক আগে থেকেই, সেটা বিজেপি করছে, বিলাচাও নিয়ে তারা প্যারোডি করেছে, আর বামেরা করেছে টুম্পা নিয়ে। হ্যাঁ, এবার এই টুম্পাটা মানে আমি এটাই বলছি যে টুম্পা গানটা নিয়ে যদি ব্রিগেডের ডাক দেওয়া হয় এবং সেটা যদি প্রচুর মানুষের কাছে যায়, ওই সুরটাকে ব্যবহার করলে সেইটা কমিউনিকেশনের মিডিয়াম হিসেবে ব্যবহার করা যাবে কি না এই নিয়ে তর্ক বিতর্ক থাকবে। বেলাচাও নিয়েও করা যেতে পারে, কিন্তু মানুষের কাছে পৌঁছতে হবে এখন। কিন্তু তার মানে হচ্ছে মানুষের কাছে পৌঁছবো বলে মানুষ তো হচ্ছে পাগলু ডান্স চাইবে, তা বলে কি নেতাকে বলবো যে পাগলু ডান্স করো? না, এই দুটোর মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলই সেটার চেষ্টা করছে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়। মানুষেরও তো চাহিদা বদলে গেছে, আজকে প্রত্যেকজনের হাতে হচ্ছে একটা করে মোবাইল ফোন আছে, সবাই হচ্ছে ইনস্টাগ্রামে রিল দেখছে, পৃথিবীতে কি ঘটছে সবাই এক মুহূর্তে জেনে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোকেও সেভাবে নিজেদেরকে উপযুক্ত করতে হবে। বিলাচাওয়ের কথাও আসলো, টুম্পা সোনার কথাও আসলো। এখানে আমার পরবর্তী প্রশ্ন থাকবে যে আপনি যদি দেখেন যে যেহেতু বিলাচাওয়ের সঙ্গে বামেদের একটা সম্পর্ক আছে, আমি বলছি না যে ওর গানটা বামেদেরই গান, ওটা যেহেতু একটা বামেদের, ওটা একটা অ্যান্টি ফ্যাসিস্ট গান, ওটা হচ্ছে বামেদের গান, ওটা হচ্ছে ইটালিয়ান শিল্প তো সবার, সেই মানে আমি বলছি এই গানটার ইতিহাস হচ্ছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে তৈরি করা গান। সেই গানটা হচ্ছে বামেদের একটা মানে ধরো হেই সামালো ধান, এটা বামেদের গান। এবার সেই গানটাকে অন্য কেউ গাইতে পারে না, অফকোর্স গাইতে পারে, যে নেবে সেই গান গাইতে পারে, কিন্তু পয়েন্টটা হচ্ছে গানের ঐতিহ্য আছে। এখন সেই ঐতিহ্যটা নিয়ে বিজেপি বেলাচাওয়ের গান করলো, কিন্তু যদি আমরা মানে এমনি হিসেবে যদি দেখি তাহলে আমরা দেখছি যে বিজেপি চেষ্টা করছে, সেটা কতটা সফল হলো এটা তো দলগুলোই বলতে পারবে যে তাদের কমিউনিকেশনটা কতটা সফল হলো, কত মানুষের কাছে পৌঁছলো। আমি টুম্পাটা এই জন্যই বললাম যেহেতু ওটা নিয়ে খবর হয়েছিল, যেখানে দেখা গেল যে হঠাৎ করে যেরকম একটা পরিস্থিতিতে হচ্ছে বামেদের হচ্ছে শূন্য, সেখানে দাঁড়িয়ে ওটা খুব সাকসেসফুল এবং তারপর তারা একটা বিশাল ব্রিগেড করলো। হ্যাঁ, বিশাল ব্রিগেড করলো। এখন সেই ব্রিগেড করা মানেই কি ভোট হবে? না, মানে ভোটটা আরেকটা জিনিস। তার কারণ হচ্ছে ব্রিগেডে আসবে হচ্ছে যারা রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে ডিরেক্টলি অ্যাসোসিয়েট করতে পারে, ভোটার সবসময় তা না। তার ফলে বামেদের ভোট হয়তো খুব একটা বাড়লো না, কিন্তু সংগঠন এবং ইত্যাদি ব্রিগেড দেখে বাম নেতারাও খুব খুশি হয়েছিলেন, এত বড় ব্রিগেড। বা এই যে ডিওয়াইফাইয়ের যে ব্রিগেডটা হলো, এটা তো কল্পনা করা যায় না যে একটা যুব সংগঠন ব্রিগেড ভরাতে পারবে, মানে এটা ভাবাই যায় না। ব্রিগেড ভরায় তাহলে ব্রিগেড ঠাসা আর ভোটে ফাঁপা এরকমটা কি পরে লোকসভা ভোটে হতে পারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হতে পারে। তার কারণ লোকসভা ভোটে মানুষ কি দেখে ভোট দিচ্ছে সেটা ব্রিগেড দিয়ে বোঝা যায় না। লোকসভা ভোটে যে কোনো ভোটেই ভোট হয়, সেটা হচ্ছে সরকারের কিছু মানুষ থাকে সরকারের পক্ষে এবং কিছু মানুষ থাকে সরকারের বিরুদ্ধে। লোকসভা ভোটে মেজরলি ইলেকশনটা হবে হচ্ছে বিজেপিকে কারা চায় এবং কারা বিজেপিকে চায় না, এই হচ্ছে ভোট। তার মধ্যে হচ্ছে যারা বিজেপিকে চায় তারা তো বিজেপিকে ভোট দেবে, যারা বিজেপিকে চায় না তারা নিজেদের মধ্যে কতটা বিভক্ত হবে বা সেই ভোটটা এক জায়গায় পড়বে কিনা। 2021-এর নির্বাচনে আমরা কি দেখলাম? নির্বাচনটা ছিল হচ্ছে যে পশ্চিমবঙ্গে মানে বদলাবে কিনা, বদল হবে কিনা। তার আগে হচ্ছে 18টা সিট জিতে গেছে বিজেপি খুব এগিয়ে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে আলটিমেটলি ভোটটা হলো হচ্ছে কংগ্রেস এবং বামের ভোটটা কমে গেল, সেই ভোটটার একটা বড় অংশ চলে গেল তৃণমূলে, একটা অংশ চলে গেল বিজেপিতে। বিকজ আমাদের যে ইলেকটোরাল সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম। মানে হচ্ছে
আলটিমেটলি যে সবচেয়ে বেশি ভোট পাবে সে জিতে যাবে। এইরকম একটা সিস্টেমে সাধারণ ভোটারদের কাছে, যারা হচ্ছে কোনো দল দেখে মানে দলের সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করে না, মনে করে না যে আমি সিপিএম ভোটার বা আমি তৃণমূল ভোটার, যারা মনে করে আমি শুধু ভোটার, তারা সবসময় এটা বিচার করার চেষ্টা করে যে কে জিততে পারে আর কে হারাতে পারে। ফলে ভোটটা এইভাবেই ডিভাইডেড হবে। ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম পৃথিবীতে যে জায়গাগুলোই আছে, বেশিরভাগ জায়গাতেই দেখা যায় যে দুটো বা ম্যাক্সিমাম হলে তিনটে রাজনৈতিক দল অপারেট করে। কেন কি লজিকটাই এটা। এমন যদি হতো যে আমাদের প্রপোর্শনাল ভোট, তাহলে কিন্তু আজকে বিধানসভায় প্রপোর্শনাল ভোট হলে তৃণমূল 50% আসন পেত, বিজেপি 40% কাছাকাছি আসন পেত, আর বাম কংগ্রেস হচ্ছে 8%, 7% আসন পেত। মানে ওদের থাকতো কিছু, রাইট, মানে 14, 15, 20টা অন্তত থাকতো। কিন্তু আমাদের তো প্রপোর্শনাল নয়। প্রপোর্শনাল নয় বলেই হচ্ছে সাধারণ ভোটারদের কাছে হচ্ছে ইদার যে দল ক্ষমতায় আছে তার পক্ষে ভোট দেব বা তার বিপক্ষে ভোট দেব। বিপক্ষে ভোট দিলে ভাবে যে কে তাকে হারাতে পারবে। এখানে একটা প্রশ্ন থাকবেই স্বাভাবিকভাবে, যে রামের ভোট বামের ভোট রামকে দেওয়া, সেই জন্যই কি আজকের যে বামেদের অবস্থা, যে অস্তিত্ব সংকট, সেটার কি একটা কারণ হতে পারে? মানে ওই সময়টায় তো যেহেতু বিধানসভা ভোটের কথা না, ওই সময়টা আমরা দেখেছি যে আগে তৃণমূলকে হারাও, তারপরে বিজেপিকে হারানো সহজ হবে, এই ধরনের মন্তব্য সামনে এসেছিল। মানে প্রথম কথা হচ্ছে বিজেপি, তৃণমূল আর বিজেপির মধ্যে একটা বড় ফারাক হচ্ছে, তৃণমূল হচ্ছে একটা ব্যক্তিকেন্দ্রিক দল। এই দলটার সেরকম কোনো আদর্শ নেই। এই দলটার সেরকম যে খুব ভালো সংগঠন আছে, স্ট্রাকচার আছে, এমনটা না। তৃণমূলে মানুষ ভোট দেয়, মমতা ব্যানার্জি এসে বলে যে আমি 294টা আসনে কন্টেস্ট করছি, আমাকে দেখে ভোট দিন, এবং এটা বড় অংশে বাস্তব। তৃণমূল সম্পর্কে মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেলে, এলাকায় বীতশ্রদ্ধ হলেও আপনি তৃণমূলের ভোটারদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলবে যে দিদি ভালো, এরা খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিকেন্দ্রিক। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে কে নেতা হবে কে হবে না, সংগঠন অত গুরুত্বপূর্ণ না। এবং এই রকম একটা দল সবসময় যেটা চেষ্টা করে সেটা হচ্ছে যে নিজের গ্রহণযোগ্যতা, ভোট পাওয়ার প্রচেষ্টা, এটার জন্য যেটা করে সেটা হচ্ছে কিভাবে ভোট পাবো। সেই যেহেতু মতাদর্শের জায়গাটা একটু দুর্বল, সেহেতু সেই জায়গায় হচ্ছে জনকল্যাণমুখী হবে। তার জন্যই হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে, কন্যাশ্রী থেকে স্কিম। এইবার বিজেপি হচ্ছে অর্গানাইজ দল। বিজেপির একটা নির্দিষ্ট মতাদর্শ আছে, তার পিছনে আরএসএস এবং আরএসএসের 46খানা যে সংগঠন আছে তাদের অর্গানাইজেশন আছে। তার ফলে তৃণমূল আর বিজেপিকে এক পংক্তিতে বসানো ঠিক না। তৃণমূল ব্যক্তিকেন্দ্রিক দল, বিজেপি নয়। বিজেপি হচ্ছে এলকে আদবানিকে সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদীকে তুললো, নরেন্দ্র মোদীকে সরিয়ে দিয়ে আরেকজন কাউকে নিয়ে আসবে, বিকজ এদের অর্গানাইজেশন আছে। আর এই রাম বামের ভোট নিয়ে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা ঠিক যে পশ্চিমবঙ্গে 2011 সালে নির্বাচন হওয়ার পর যেভাবে বিরোধীদের তৃণমূল সরকারের বিরুদ্ধে আন্দোলন করা উচিত ছিল, সেখানে নিশ্চয়ই কিছু খামতি ছিল। এবং তার সঙ্গে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে পদ পরিবর্তন হচ্ছে 34 বছর পর। সেই 34 বছর পর পদ পরিবর্তন হওয়ার পর যেটা ঘটছে সেটা হচ্ছে নানান জায়গায় আমরা দেখলাম যে ওই যে পেপারে তখন আসতো, এখন অনেক কমে গেছে, তখন আসতো না, সালিশি সভা হয়ে সিপিএম নেতাকে শাস্তি দেওয়া হয়েছে, এত টাকা জরিমানা দাও, বা এতদিন ধরে তোমরা অত্যাচার করেছো আমাদের ওপর, তুমি গ্রাম ছাড়া হয়ে যাও। এই যে রাজনীতিটা, এই রাজনীতিতে বামেরা হচ্ছে খুব সাকসেসফুলি লড়াই করে এটাকে আটকাতে পারেনি। এবার আটকাতে না পারায় যেটা হয়েছে যে ওই সময়ই হচ্ছে 2014 বিজেপি ক্ষমতা এসছে এবং বিজেপির কাছে হচ্ছে কেন্দ্র সরকারের সমর্থন আছে। তার ফলে গ্রামে গ্রামে যেটা দেখা গেল যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অনেক বেশি, মানে বিজেপির কারো বাড়িতে আক্রমণ হলে কেন্দ্র থেকে দল চলে আসছে, টাকা চলে আসছে। এই জায়গা থেকে বিজেপি অনেক বাম ভোটারকে আকর্ষিত করেছে, কেননা তারা হচ্ছে তৃণমূল বিরোধী, তৃণমূলকে কে হারাতে পারবে। কিন্তু এখন যা হচ্ছে, মানে লাস্ট এই পঞ্চায়েত নির্বাচনে যেটা দেখলাম, সেই পঞ্চায়েত নির্বাচনে দেখলাম যে বামেদের ভোট তো অনেক বেড়েছে এবং বিজেপির ভোট অনেকটাই কমেছে। যদিও মানে দেখুন, ইলেকশন যদি নিরপেক্ষ এবং মানে একদম ভালো করে না হয়,
আমি জনমত বুঝবো কী করে আমি জানি না, মানে এটা ছাড়া তো বোঝার কিছু নেই। এবার এই লাস্ট পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল তো সবই জিতলো, মানে সব কটা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিও বিশাল জিতলো, বিজেপি কয়েকটা পেয়েছে। এবং তার সঙ্গে আমরা দেখলাম যে সমস্ত বিরোধী দল, মানে বিডিও থেকে আরম্ভ করে পুলিশ সবার বিরুদ্ধে অভিযোগ আরম্ভ করলো যে কাউন্টিংয়ে গণ্ডগোল হয়েছে। এখন এইটা হলে হচ্ছে প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গের মানুষের জনমত কি, তারা কি চাইছে, এটা সম্পর্কে খুব ক্লিয়ারলি কিছু বলা যাবে না। একটা জিনিস যেটা বলা গেছে সেটা হচ্ছে 2021-এর যে অ্যাসেম্বলি ইলেকশন ছিল, যেহেতু অ্যাসেম্বলি ইলেকশনটা ইলেকশন কমিশন করে, সেখানে দাঁড়িয়ে হচ্ছে যে মানুষ একটা রায় দিয়েছিল যেখানে হচ্ছে তারা তৃণমূলকে বিজেপির চেয়ে শ্রেয় মনে করে ভোট দিয়েছে। এইটুকুই বলতে পারি, এর বেশি তো। আমরা পরবর্তী প্রসঙ্গে আসবো যে আমরা এই ফেব্রুয়ারি মাস ভাষার মাস হিসেবে জানি, তো সেক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে ছাত্র আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শুধু ভাষা আন্দোলন না, পৃথিবীর যে কোনো বড় আন্দোলনে ছাত্রদের একটা ভূমিকা থাকে। সেসবও বাদ দিলে আমাদের যে এখন বর্তমানে নেতৃত্ব যারা দেখি, আমরা যারা দেখি বিভিন্ন দলেরই হোক, তারা ছাত্র আন্দোলন থেকে উঠে এসছে। তো একজন অধ্যাপক হিসাবে আপনি প্রেসিডেন্সির মতো একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এখানে দাঁড়িয়ে আমার স্বাভাবিকভাবে প্রশ্ন থাকবে যে এই যে ছাত্র রাজনীতি, সেখান থেকে উঠে আসা নেতৃত্ব, এবং বর্তমানে দেখা যায় ছাত্র রাজনীতি কোথায় হারিয়ে গেছে একটা, বা ছাত্র সত্তা, সেই আন্দোলনের যে সত্তা, সেটা কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, এরকমটা মনে হচ্ছে আপনার? মানে আমার প্রেসিডেন্সিতে সেরকম মনে হয় না, আপনি যাদবপুর গেলেও সেরকম মনে হয় না, কিন্তু গোটা রাজ্যে গেলে আপনার এটা মনে হওয়াটা স্বাভাবিক। এখন দেখুন, ছাত্র আন্দোলন বা ছাত্র রাজনীতি এ তো কোনো নির্বাচনই হচ্ছে না। মানে এই যে কলেজে স্টুডেন্টস ইউনিয়নের ইলেকশন, সে তো বহুদিন ধরে বন্ধ, উঠে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে, প্রথম কথা যেটা বলি সেটা হচ্ছে যে ছাত্ররা সমাজের সবচেয়ে সংবেদনশীল অংশ। ছাত্রদের এখনও, তারা যেহেতু জীবিকার প্রশ্নে তারা এখনও জর্জরিত নয়, পরিবার ইত্যাদি এইসব নেই, তাদের কাছে এই সময়টা, স্বপ্ন দেখার সময়টা, তারা অনেক বেশি সংবেদনশীল, তারা নানান বিষয়ে তাদের রিয়্যাক্ট করে, তাদের মনে হয়। এবং এই রকম ছাত্র আন্দোলন থেকেই হচ্ছে সমাজের দারুণ, মানে সে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে এই যে বিপ্লবী সংগঠন ছাত্ররা করেছে, মাস্টারদা সূর্য সেনের সঙ্গে কারা ছিল? ছাত্ররা ছিল। ফলে ছাত্রদের একটা মানে ঐতিহ্য আছে, তাদের একটা সামাজিক অবস্থান আছে, তাদের একটা সংবেদনশীলতা আছে, এবং ছাত্ররা সমাজের নানান বিষয় নিয়ে রিয়্যাক্ট করে। কিন্তু এখন তো ছাত্র আন্দোলনের জন্যে যে পরিবেশটা দরকার, সেই পরিবেশটাই তো এখন আর খুব কম জায়গাতে। আন্দোলন হতে গেলে ভোটই হতে হবে এরকমটা তো কোনো কথা নেই। না, কিন্তু আবার এখানেও একটা ব্যাপার আছে যে ছাত্র আন্দোলন হতে গেলে ভোটই হতে হবে, এটার কোনো মানে নেই। কিন্তু আবার যেটা হচ্ছে, ছাত্রদের গণতান্ত্রিক অধিকারগুলো থাকলে সেটা অনেক বেশি সাপোর্টিভ হয়। মানে ধরুন, রাজনীতি করতে গেলে কি ইলেকশনে ভোট দিতে হয়? না। কিন্তু বেশিরভাগ সমাজের সিংহভাগ মানুষ তাদের রাজনীতিটা হচ্ছে ভোটের মাধ্যমেই তারা প্রকাশ করে। সবাই তো আর মিছিলে হাঁটে না, সবাই আর রাজনৈতিক দলও করে না। ছাত্রদের জন্যও সেটা কিছুটা হয়তো সত্যি হবে। 2 নম্বর যেটা হচ্ছে যে ওভারঅল শিক্ষার পরিবেশ, ওভারঅল রাজনীতির পরিবেশ যা, সেখানে দাঁড়িয়ে হচ্ছে অনেক, মানে এখন একটা রাজনৈতিক পরিবেশটা হচ্ছে যে নেতা সৎ হতে পারে না, তাই না? সাধারণ মানুষ কি মনে করে? নেতা সৎ, এটা হতেই পারে না। নেতা তো হয়েছে হচ্ছে সে অসৎ উপায়ে দুর্নীতি করবে, ক্ষমতা নেবে, টাকা ইনকাম করবে, এর জন্য। এখন এইটা খুব ভালো একটা জিনিস। কেন না, এইটা যদি করা যেতে পারে, তাহলে যারা এটা করতে চায় না তারা রাজনীতি থেকে দূরে থাকবে। এটা কিন্তু খুব সুন্দর। যদি রাজনীতি মানেই হচ্ছে মার, দাঙ্গা, দুর্নীতি, অসৎ, তাহলে হচ্ছে সেটাকে শুধরানোর জন্যও তো রাজনীতি আসা হতে পারে। এবার সেইটাকে যদি একটা ডমিনেন্ট করে দেওয়া যায়, তাহলে অনেক মানুষ সেই ভয়ে আর যাবে না। বাবা মারা কি বলে যে যাই করো বাবা, যাচ্ছ পড়াশুনো করো, আর এইসব রাজনীতি করো না। বাবা মারা খারাপ সেন্সে বলেন না, তারা চান যে সন্তানের ভালো হোক। কিন্তু পরিবেশটা এমন করেছে যেখানে দাঁড়িয়ে হচ্ছে, দেখো একটা জিনিস বুঝতে হবে, আমাদের মতো গণতান্ত্রিক দেশে ক্ষমতার উৎস হচ্ছে রাজনীতি। ক্ষমতার উৎস থেকে তুমি যদি একটা বড় সংখ্যক মানুষকে আলাদা রাখতে পারো, তাহলে ক্ষমতাটা কুক্ষিগত রাখা যায়। সেটা জাতপাতের নামে আলাদা রাখতে পারো, ধর্মের নামে আলাদা রাখতে পারো। আবার তুমি এমন একটা পরিবেশ তৈরি করতে পারো রাজনীতিতে, যে আমি ওই রাজনীতিতে পারবো না,
না আমি চেঁচামেচি করতে পারবো, না আমি মারপিট করতে পারবো, না আমি দাঙ্গা করতে পারবো, তাহলে আমার জন্য রাজনীতি নয়। এইভাবে এই এই একটা জিনিস হয়েছে ছাত্র রাজনীতির এখন। একটা সময় এসছে। আচ্ছা আমি মানে আরেকটাও জিনিস দেখো, ছাত্রদেরকে কিভাবে বলবো, আজকে সমাজটা কীরকম অবস্থায় দেখো, যে একটা ছাত্র তার কাছে সবচেয়ে বড় চিন্তা হচ্ছে যে আমি পড়াশুনো করব, পড়াশুনো করে তারপর আমার কি হবে, আমার জীবিকা কি হবে, চাকরি বাকরি কোনো মানে অবস্থা নেই, মানে হচ্ছে কঠিন অবস্থা। তুমি যদি খুব ভালো কোনো একটা জায়গায় যাও, মানে পেপারে অ্যাড বেরোয় 1 কোটি টাকার মাইনে পেয়েছে, সেই 1 কোটি টাকার মাইনে হচ্ছে 2, 3, 4টে প্রতিষ্ঠানে যদি তুমি পড়তে পারো। বাকি জায়গায় গেলে যে কী প্রবল সংগ্রাম, সেটা হচ্ছে সাধারণ ছেলেমেয়েরা। ফলে তারা জর্জরিত, চিন্তিত নিজের ভবিষ্যৎ নিয়ে, এবং তাদেরকে এমন একটা অনিশ্চয়তার জায়গায় ঠেলে দেওয়া গেছে যেখানে। তারপরেও তো যাদবপুর প্রেসিডেন্সিতে হচ্ছে আপনি মনে করছেন, তো সেক্ষেত্রে দেখা গেলে এই দুটো ক্ষেত্রেই বাম মনস্ক যে সংগঠন রয়েছে তারা এগিয়ে আছে। এবং এখানে প্রশ্ন যে বামেরা শুধু নিজেদের কুক্ষিগত করে রেখেছে কেন যাদবপুর প্রেসিডেন্সিতে, তারা যে ছাত্র আন্দোলন বা রাস্তায় নামা, সেখান থেকে তারাও কি সরে আসছে, নাকি নিজের মানে পছন্দের মাঠে খেলতে পছন্দ করছে? না, পছন্দের মাঠে না। এই যাদবপুর প্রেসিডেন্সিতে হচ্ছে, তুমি প্রথম কথা হচ্ছে যে তোমার এখানে একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে একটা রাজনীতি শুধু যাদবপুর প্রেসিডেন্সি বলবো না, আমার মনে হয় যে আরও বিভিন্ন জায়গায় হচ্ছে। যাদবপুর প্রেসিডেন্সি খবরের শিরোনামে বেশি তাড়াতাড়ি আসে, তার কারণ এইগুলো হচ্ছে নিউজ ওয়ার্দি জায়গা। হ্যাঁ, তুমি একটা ঘাটাল কলেজে ছাত্ররা আন্দোলন করে কিছু একটা জয় আনলো, তুমি তো খবর করবে না, তুমি এখানে কি, যেটা খবরেরও একটা ব্যাপার আছে, এটা এক। 2 নম্বর হচ্ছে এই জায়গাগুলোতে বাম মনস্ক ছেলে মেয়ে বেশি আছে এরকমটা নয়, ছেলে মেয়ে তো নর্মালি আসে। এই জায়গার একটা পরিবেশ আছে যেখানে দাঁড়িয়ে বাম মনস্ক, তার মানে সবাই যে একই রাজনীতিতে বিশ্বাস করে এমন না। 3 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে এটাও ভাবতে হবে যে এমন মানে আলটিমেটলি একটা জিনিস বোঝো, এখানে যে ছেলেমেয়েরা পড়তে আসে তারা যে সবাই মিলে দারুণ রাজনীতি করছে, রাজনৈতিক নেতা হতে চায় এমনটা না, কিন্তু তারা বিভিন্ন ঘটনায় রিয়্যাক্ট করে। এই রিয়্যাক্ট করাটা হচ্ছে সমাজে আস্তে আস্তে কমে যাচ্ছে। আর এখানকার একটা রিয়াকশন যদি আমি আপনাকে বলি, যে রাজন্না হালদার তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী, তিনি একটি মন্তব্য করেছেন আমাদের সঙ্গে সাক্ষাৎকারে, যে যাদবপুর এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পক্ষপাতদুষ্ট, এখানে যারা তৃণমূল বা সাধারণ যারা ছাত্রছাত্রী আছে তাদের সঙ্গে খুব বাজে ব্যবহার করা হয় অধ্যাপকদের বা শিক্ষকদের তরফ থেকে, এবং পরীক্ষায় মার্ক থেকে শুরু করে কম দেওয়া হয়, বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে হেনস্থা করা হয়। কি বলবেন এটা নিয়ে? মানে রাজন্যার তাহলে এই অভিজ্ঞতাটা নিশ্চয়ই তার বিভাগের শিক্ষকদের আচরণ থেকে নিশ্চয়ই মনে হয়েছে, মানে সে যখন নিজে এইরকম একটা গুরুতর অভিযোগ করছে নিশ্চয়ই, এবং এটা যদি সত্যি হয় এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমার যেটা মনে হয় যে আমাদের এখানে সেটা হয় বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে এটা হয়তো রাজন্যা নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলেছে, বা হয়তো তার সংগঠন এখানে বাড়ছে না সেটার একটা যুক্তি হিসেবে দিয়েছে, আমি জানি না কোন নিরিখে বলেছে। বাংলা ডিপার্টমেন্টে আমার অনেক পরিচিত শিক্ষকরা আছেন, তাদেরকে আমি জিজ্ঞেস করব যে এরকম কিছু হয় কি না। যদিও আমার মনে হয় না, কেন কি আমার মনে হয় রাজন্যা বোধহয় খুব ভালো রেজাল্ট করেছিল, আমি শিওর নই, বোধহয় পড়াশোনায় খুব ভালো, মানে আমি জানি না, আমি ওকে ব্যক্তিগত চিনি, কিন্তু আমার যদ্দূর আমার মনে হচ্ছে শুনেছি ও পড়াশোনায় ভালো। এখন এই পড়াশোনায় ভালোটার মাপকাঠিটা কি আমরা ধরি? রেজাল্ট। তো রাজন্যার রেজাল্টটা কেমন আমি জানি না, যদি রেজাল্টটা ভালো হয় রাজন্যার, তাহলে রাজন্যার এই অভিযোগটাই হচ্ছে মানে ওর রেজাল্টটাই ওর অভিযোগের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে, তাই না? আমি আর একটা প্রশ্ন রাখবো এখানে, যেহেতু প্রতিক্রিয়া নেওয়া হচ্ছে মন্তব্যের পরিপ্রেক্ষিতে। আপনি প্রদীপ্ত মুখার্জিকে চেনেন হয়তো, তৃণমূলের মুখপাত্র, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তিনিও। তার একটি মন্তব্য হচ্ছে এই ব্রিগেডের, বামেদের যে ব্রিগেড হলো তার কিছুদিন আগে একটা মন্তব্য ছিল যে বামেদেরকে মতাদর্শহীন একটি রাজনৈতিক দল হিসেবে তিনি মন্তব্য করেছিলেন। না, এটা প্রদীপ্ত আমার খুব প্রিয়জন। প্রদীপ্তর মনে হতেই পারে যে বামেদের কোনো মতাদর্শ নেই, মনে হতেই পারে, এবং প্রদীপ্ত নিশ্চয়ই সেরকম মনে করে বলেই হচ্ছে সে নিজের রাজনীতি চুজ করেছে। কিন্তু আমার মনে হয় যে পৃথিবীর যে সমস্ত কটা রাজনৈতিক দল আছে সেই দলের মধ্যে সবচেয়ে বেশি বোধহয় মতাদর্শগত
ডিবেট, মতাদর্শ নিয়ে লেখা, চর্চা, বই, এগুলো বোধহয় বাম দলগুলোর চেয়ে বেশি কোনো দলের নেই, পৃথিবীর কোনো জায়গায় নেই। মানে এবার সেইখানে দাঁড়িয়ে প্রদীপ্তর হয়তো মানে প্রত্যেকটা মানুষ নিজের নিজের মতো দেখে, মতাদর্শ নেই এটা বোধহয় ঠিক না। মানে আমি তো বলবো যে একটা ওই ন্যাশনাল বুক এজেন্সি বলে একটা কলেজ স্ট্রিটে এই কফি হাউস থেকে একটু এগিয়ে গেলেই দেখতে পাবে এনবিএ তো মানে সমস্ত বইপত্র সব কিছুই এত কিছু ছাপছে, এত ডিবেট। সিপিএম কেন, সিপিএম, চাইনিজ কমিউনিস্ট পার্টি, যে কোনো কমিউনিস্ট পার্টি, যে কোনো বাম দল, তাদের কনফারেন্সগুলোতে, তাদের কংগ্রেসগুলোতে কি তুমুল বিতর্ক ডিবেট হয়, এ তো খবরের কাগজ পড়লেই। তার ফলে আমার মনে হয় যে মতাদর্শগতভাবে দল যদি বলা হয় ভারতবর্ষে, মানে একদম মতাদর্শ সবারই অল্প বিস্তর আছে, কিছু একটা আছে, মানে মামাটি মানুষও তো কিছু তো মিন করে। কিন্তু যদি একদম নির্দিষ্ট সংঘবদ্ধ মতাদর্শগতভাবে ভাবা হয় তাহলে ভারতবর্ষের নির্দিষ্ট মতাদর্শগতভাবে দল দুটো প্রান্তে, একদিকে হচ্ছে বিজেপি এবং তার মতাদর্শ আরএসএস ইত্যাদি, এই যে সমস্ত এদের একটা নির্দিষ্ট মতাদর্শ আছে, তাদের হচ্ছে একটা হিন্দু রাষ্ট্রের কথা আছে, অন্যদিকে হচ্ছে অপর প্রান্তে হচ্ছে বামেরা, এবং বামেদের একটা নির্দিষ্ট মতাদর্শ আছে, মাঝে মাঝে অনেকে আছে, মাঝে এই স্পেকট্রামে অনেকে আছে, অনেক দল আছে, মানে সেইটা ফলে বামেদের মতাদর্শ নেই এইটা, মানে আগে আমি সমালোচনা শুনেছি যে বামেদের ভুল মতাদর্শ আছে, কিন্তু নেই এটা আমার মনে হয় না, এটা ঠিক। বেশ, আমি সমসাময়িক রাজনীতি সংক্ষেপে আসবো, একদম সংক্ষেপে শেষ করব যে রাম মন্দির উদ্বোধন হলো এবং তারপরে আমরা যদি বাজেটের দিকে লক্ষ্য রাখি, ভোটের আগে সাধারণত আমরা দেখতে পাই যে চমক থাকে কিছু, এবারের বাজেটে সেরকম তেমন কোনো চমক আমরা দেখিনি। এটা কি রাম মন্দিরকে কেন্দ্র করে যে বিজেপির আত্মবিশ্বাস, সেখান থেকে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য, মানে এই ধরনের বাজেট? আর তার সঙ্গে আরেকটি প্রশ্ন থাকবে যে আমরা যদি বিজেপির ন্যারেটিভকে দেখি, বিশ্বগুরু, হিন্দুত্ব, আপনার তীব্র জাতীয়তাবাদ, এই ধরনের যে কয়েকটি বিষয়, তারপরে মানে সাধারণ মানুষকে অনুদান দেওয়া কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এর কাউন্টার কি থাকতে পারে বিরোধীর যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের? এই দুটো প্রশ্ন থাকবে। তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে নির্বাচনের আগে যে কোনো সরকার খুব দিলদরিয়া হয়ে যায়। এই যে মমতা ব্যানার্জি বললেন না, এত বছর ধরে যে টাকাটা আটকে পড়ে আছে সেই টাকাটা আমি দিয়ে দেবো কেন্দ্র যদি না দেয়। নির্বাচন আমাদের সাধারণ মানুষের কাছে নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ, নির্বাচন হলেই হচ্ছে রাস্তা তৈরি হয়, নির্বাচন হলেই হচ্ছে সরকার অনেক কিছু দেয়, এবং এই অ্যাকাউন্টেবিলিটিটা থাকা দরকার। কিন্তু এবার সেটা যে সবসময় যে খুব ভালো এমনটা না, তার কারণ হচ্ছে মানে শর্ট টার্ম পলিসি রাদার দেন লং টার্ম পলিসিতে একটা ফোকাস হয়। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে যে ধরো তোমার পাড়ায় জল জমলে প্রয়োজন কি না, প্রয়োজন হচ্ছে ড্রেন বানাতে হবে, বড় ভালো ড্রেন বানাতে হবে, এবং এই বড় ভালো ড্রেন বানানোর পর জল জমা কমে গেল, এইটা একটা রাজনীতিবিদের কাছে একটা অপশন। আরেকটা অপশন কি, তোমার পাড়ায় বন্যার মতো অবস্থা, জল জমেছে, রাজনৈতিক নেতা নৌকা করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিয়ে এলো। এবার তোমাকে এটা বুঝতে হবে যে এই যে নৌকা করে নেতা এবং তার সাকরেদরা এসে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ত্রাণ দিল, এইটা ভোটে অনেক বেশি এফেক্ট ফেলে। শর্ট টার্ম পলিসি যেটা তুমি দেখছো, এই বাড়িটাকে যদি রং করে দিই ইলেকশনের আগে, তুমি হাঁটতে হাঁটতে গিয়ে বলবে দেখলে বাড়িটা কেমন ঝাঁ চকচকে হয়ে গেছে, বাড়ির ভেতরটা মানে তলিয়ে না দেখলে এটা হয় না। তার ফলে এই ইলেকশনের আগে একটা শর্ট টার্ম পলিসির প্রতি একটা ঝোঁক থাকে। বিজেপি সেটা করেনি। বিজেপি শুধু সেটা করেনি না, বিজেপি নরেন্দ্র মোদী হচ্ছে নয়া উদারনীতিক, যে ধরো একটা কথা বলছি, এয়ার ইন্ডিয়া বিক্রি হয়েছে, এয়ারলাইন্স বিক্রি হয়েছে, সরকারি কোম্পানিগুলো ডাইভেস্ট করা হচ্ছে, এই নিয়ে কি কোনো আলোচনা আছে? এই যে ধরো সাধারণ ছেলেমেয়েরা বলছে যে চাকরি কোথায় পাবো, চাকরি পাচ্ছি না, এই নিয়ে কি কোনো আলোচনা হচ্ছে? না। বাজেটের গোটা বাজেটটা আমি শুনেছি, সেখানে বারবার একটা কথাই বলেছে, অপরচুনিটির শব্দটা ব্যবহার হয়েছে। অপরচুনিটি এই জন্যই যে নয়া উদারনীতির নিওলিবারালিজমের একটা বেসিক ফিলসফি কি, বেসিক ফিলসফি হচ্ছে যে বাজার সবচেয়ে ভালো, বাজারের মধ্যে দিয়েই মানুষের কল্যাণ হবে,
এবং এই বাজারে একটা মানুষকে নিজেকে খেটে নিজের জায়গা তৈরি করতে হবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আজকে যদি তুমি গরিব থাকো, দায়টা কিন্তু তোমার, সমাজের, পরিবারের, রাষ্ট্রের কোনো দায় নেই। এই নীতিটাকে সে ইমপ্লিমেন্ট করতে চায়। অ্যাকচুয়ালি সেই এতে বিশ্বাস করে, নরেন্দ্র মোদী এটাই বিশ্বাস করে এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে চায়। সেইটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে গণতান্ত্রিক একটা দেশে যেখানে অনেক মানুষ গরিব, এবার গরিব মানুষ তো বলবে আমাকে খেতে দাও, আমাকে কিছু দাও, তাহলে এই গরিব মানুষগুলোর ভোটটা লাগবে। মেজরিটি সমাজে হচ্ছে গরিব, নীতি যেগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে গরিব মানুষের ভালো হবে না। সেখানে যে সুযোগ, ধরো ওই যে আইটির সুযোগ কে নিতে পারবে? যে ইঞ্জিনিয়ারিং পড়েছে। ইঞ্জিনিয়ারিং না পড়লে তো তুমি আইটির সুযোগ পাবে না। হ্যাঁ, তুমি সুযোগ পাবে আইটি সেক্টরের ওখানে, তুমি একটা হকার হয়ে একটা দোকান দিতে পারো, কিছু বিক্রি করতে পারো, চপ মুড়ি তেলে ভাজা বিক্রি করতে পারো। কিন্তু ওই সুযোগটা নেওয়ার জন্যে যে যা জিনিসটা দরকার, কি দরকার? তার মানে দরকার হচ্ছে অবৈতনিক শিক্ষা, ভালো শিক্ষা। সেই দিকে অবৈতনিক শিক্ষাটা দিনকে দিন উঠে যাচ্ছে। পশ্চিমবঙ্গে 8,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। কেন্দ্র সরকারের যে কোনো জায়গায় তুমি যদি এখন পড়তে যাও, ফিজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার মানে হচ্ছে একদিকে হচ্ছে ওই মানুষটাকে সেই সুযোগটা দেওয়ার জায়গা থেকে বাজারে ছেড়ে দাও। দেখো, বাজার খুব ভালো, জানো তো, তোমার পকেটে যদি পয়সা থাকে তোমাকে কেউ কিছু আটকাবে না, কিন্তু পয়সা না থাকলে ওই বাজারে ঢোকার তোমার কোনো অধিকার নেই। সেইটার জন্য যে সুযোগটা দেওয়া, সেটা কমানো হচ্ছে, আখেরে কমাচ্ছে। এখানে বলতে যাচ্ছি যে এবার সেই ভোটটা পাবো কি করে? এবার তোমার ভোটটা পাবো কি করে? যখন তুমি গরিব, তখন তোমার ভোটটা পেতে গেলে তোমাকে অন্য কিছু দিয়ে আমায় ধরতে হবে। নরেন্দ্র মোদী এই জন্যই সবচেয়ে সাকসেসফুল নিও লিবারাল পলিসি মেকার। তার কারণ নরেন্দ্র মোদী জানে যে মানুষের ভোটটা আমি অন্য কিছু দিয়ে পাবো। দুটো জিনিস, একটা হচ্ছে ধর্ম, তার সঙ্গে জাতীয়তাবাদ, আর তার সঙ্গে আরেকটা হচ্ছে লাভার্থী। শুধু মমতা ব্যানার্জি হচ্ছে মানে কন্যাশ্রী আর টাকা দিচ্ছেন এমনটা না, কেন্দ্র সরকারও হচ্ছে এরকম 1000টা স্কিম করে রেখেছে এবং দিচ্ছে। এই দুটো দিয়ে বাজারের জায়গাটাকে ওপেন করে দেওয়া। এতে আখেরে হচ্ছে সাধারণ মানুষ কি চাইছে, এর থেকে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর কাউন্টার হিসেবে কি দিতে পারে? কাউন্টার মানে দেখুন, আমি তো নেতা নই, মানুষ কি ভাবছে জানি না, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে গিয়ে যদি আমি এইটুকু বলি যে 500 টাকা, 5 কেজি চাল, মেয়ের পড়াশোনার জন্য বছরে 750 টাকা, এটা চাও, এটা যদি তুমি চাও, এটা যদি তোমার ভোটের দাম হয়, তাহলে রাজনৈতিক নেতারা এটুকুই দিয়ে ছাড়বে। আর তুমি যদি বলো যে আমার 500 টাকা চাই না, আমার 5 কেজি চাল চাই না, আমার সন্তানের জন্য চাকরি চাই, যে চাকরি দেবে তাকে আমি ভোট দেবো, তাহলে নেতারা সেটা দিতেই বাধ্য হবে। আর এবারের বাজেটে আমরা সেই চাকরি দেওয়ার বিষয়টা আমরা কিন্তু দেখতে পাইনি। আর এখানে আমার প্রশ্নটা ছিল যে এটা কি রাম মন্দির আছে, বিজেপি ন্যারেটিভ আছে, এই আত্মবিশ্বাস থেকেই বিজেপি আত্মবিশ্বাসটা শুধু রাম মন্দির আছে বা রাম মন্দির একটা, 2 নম্বর হচ্ছে 5টা রাজ্যে যে নির্বাচন হলো সেখানে বিজেপি যে ফল করলো, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে বিজেপি এই মুহূর্তে নিজের মানে বিরোধীরা যদি এক জায়গায় খুব সফলভাবে আসতে পারতো, তাহলে যে চাপটা বিজেপি অনুভব করতো, সেই চাপটাও বিজেপি অনুভব করছে না। তার ফলে সব দিক দিয়ে বিজেপি এই ইলেকশনটা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে যাচ্ছে। এই যে ধরো নীতিশ কুমার বিজেপি জয়েন করে গেল, এই তো পয়েন্টটা হচ্ছে বিজেপি মনে করছে যে এই ইলেকশনটায় তাদেরকে এক্সট্রা খুব বেশি কিছু করতে হবে না। তারা যা যা করেছে, তাদের যা যা প্রমিস ছিল, 370 সরাবে, রাম মন্দির বানাবে, তারা তাদের প্রমিসগুলো করেছে। তাদের একটা তারা হচ্ছে প্রচুর মানুষকে হচ্ছে এইসব লাভার্থী, যাদেরকে বলে হিন্দি বলা হয়, এই লাভার্থী স্কিম দিয়েছে। ফলে ধর্ম দিয়েছে, জাতীয়তাবাদ দিয়েছে, জীবনে হচ্ছে 5 কেজি গম থেকে আরম্ভ করে হচ্ছে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছে। এটাতেই তারা নির্বাচনী বৈতরণীটা। এই আত্মবিশ্বাসীর কথা আপনি বলেন, এখানে দাঁড়িয়ে আমি আরেকটা প্রশ্ন রাখবো যে 2004-এর কথা আপনার নিশ্চয়ই মনে আছে, এবং 2024 এই দুটো, ওই 2004-এর সময় আমরা দেখেছি বিজেপি প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিল, 3টে রাজ্যে তারা জয়ী হয়েছিল, কংগ্রেস বিভিন্নভাবে বিদ্ধ ছিল, সেখানে দাঁড়িয়েও তারা ঘুরে দাঁড়াতে পেরেছিল। এই দুটোর 2004 আর 24 এর মধ্যে কোনো সমতা বা কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? আমি জ্যোতিষী নই, আমি বলতে পারবো না। 2004 আমার খুব মনে আছে, কেন কি ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেন হয়েছিল এবং তারপরে বিজেপি মানে এনডিএ হেরে গেছিল।
যেটা ভাবার সেটা হচ্ছে সেই মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্সে কিন্তু বিজেপির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা ছিল না। আকালি, বিজেপি এরা সবাই মিলে সরকার গঠন করেছিল। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় এনডিএতে ছিলেন, তখন বেরিয়ে এসছেন 2002-এর পর বোধহয় বেরিয়েছেন বোধহয়, বা মানে ওই ওই অটল বিহারী বাজপেয়ীর সরকারে কখনো ছিলেন না, বাজপেয়ী মমতাকে বাড়িতে ডেকে নিয়ে মানে অনেক কিছু। সেখানে দাঁড়িয়ে হচ্ছে ভারতের সাধারণ মানুষ ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেন গ্রহণ করেনি এবং আমরা ইউপিএ সরকার পাই। ফিল ব্যাড হয়ে গেছে। হ্যাঁ, ফিল ব্যাড হয়েছিল। এখন আজকে দাঁড়িয়ে ভারতের মানুষ কীভাবে ভাবছেন, কি করবেন, এটা আমি আগে থেকে বলতে পারবো না, কিন্তু আমার মানে রাষ্ট্রবিজ্ঞান পড়াই বলে হোক বা মানে মানুষের ওপর এইটুকু আস্থা আছে, ওই যে বললাম যে হয়তো এই নির্বাচনেও হয়তো মানুষ বিজেপিকে ভোট দেবে, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় কখনো এটা হতে পারে না যে মানুষ এককভাবে একটাই দলকে জিতিয়ে যাবে, এটা হয় না। ইন্ডিয়া জোট যেটা হয়েছে সেটার কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন? না, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ দেখতে পাওয়া না পাওয়াটা বিষয় না। ইন্ডিয়া জোটের হচ্ছে পয়েন্টটা কি, পয়েন্টটা হচ্ছে কংগ্রেস এবং বিজেপি, যেখানে কংগ্রেস মানে ভারতবর্ষের যে 543টা আসন আছে সেখানে দেখা যাচ্ছে, যদি ভালো করে দেখি তাহলে দেখব যে আঞ্চলিক দলগুলোর বিরুদ্ধে বিজেপির ফল ভালো না। বিজেপির ফল দারুণ হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে। যেখানে যেখানে আঞ্চলিক দল আছে, সে পশ্চিমবঙ্গ হতে হতে পারে, বিহার হতে পারে, উড়িষ্যা হতে পারে, অন্ধ্রপ্রদেশ হতে পারে, দক্ষিণ তামিলনাড়ু হতে পারে, হ্যাঁ, কেরালা, হ্যাঁ, তেলেঙ্গানা। পয়েন্টটা হচ্ছে যে রিজনাল পার্টিস তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে ভালো ফল করছে। আম আদমি পার্টি বিজেপির বিরুদ্ধে ভালো। সমস্যাটা যেটা হচ্ছে যে দুটো যে জাতীয় দল বিজেপি এবং কংগ্রেস, যারা জাতীয় মানে তারা সিট যতগুলোতে ইয়ে করে, সেখানে দেখা যাচ্ছে কংগ্রেস খুব একটা ভালো করছে না। যতক্ষণ না কংগ্রেস ভালো করবে ততক্ষণ হচ্ছে বিজেপি খুব চোট পাবে এমনটা নয়। কিন্তু একটা মজার বিষয় আছে যে আমি ইন্ডিয়া নিয়ে হতাশ নই কেন না, হতাশ নই এই কারণে যে বিজেপি যদি রাম মন্দির করে থাকে, লাভার্থী আছে, জাতীয়তাবোধ আছে, ওদের কাছে দেশের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় নেতা আছে নরেন্দ্র মোদী, এটা তো অনস্বীকার্য। পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার রাজনীতির সঙ্গে আমি একমত না হতে পারি, কিন্তু তার জনপ্রিয়তা নিয়ে তো প্রশ্ন ওঠে না। তার কাছে এত কিছু আছে। তারপরেও সেই ইলেকশনে যাওয়ার আগে বিহারে নীতিশ কুমারকে নিজের সঙ্গে নিয়ে নিল, যে নীতিশ কুমার বিজেপির হাত ছেড়ে দিয়েছে। তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে, বিজেপি যদি এত কনফিডেন্ট হয় তাহলে নীতিশ কুমারকে কেন নিল, যেখানে হচ্ছে বিজেপি নেতা অমিত শাহ থেকে আরম্ভ করে সবাই বলেছিল যে আর যাই করি জীবনে নীতিশ কুমারের হাত ধরবো না, ও হচ্ছে বেঈমান। সেই জায়গায় দাঁড়িয়ে ওরা যখন নীতিশ কুমারকে নিচ্ছে, তার মানে ওরা যে 100% কনফিডেন্ট এমনটা না। তার একটাই কারণ হচ্ছে বিহারের 40টা আসনের মধ্যে আগের বার এনডিএ 39টা পেয়েছিল। এবার সেই বা পশ্চিমবাংলায় 42টার মধ্যে তারা 18টা পেয়েছিল। এবার এই 39 আর 18 যোগ করলে হয়ে যায় 47। তার মানে এই দুটো রাজ্যে 47টা আসন আছে বিজেপি। এই 47টা আসনের মধ্যে নিশ্চয়ই বিজেপি মনে করছে 47টা হবে না। উত্তরপ্রদেশে বা গুজরাটে বা মধ্যপ্রদেশে বা রাজস্থানে বিজেপির সিট বাড়বে না। তার কারণ আর কত বাড়বে, আর কোথায় বাড়বে? তার ফলে আমারও আমি একেবারেই এটার পক্ষ। আরেকটা মানে ফিলোসফিক্যাল পয়েন্ট আছে, নির্বাচন হওয়ার আগে যদি আমরা নির্বাচনের ফল জানি তাহলে সেটা নির্বাচন নয়। ইলেকশন ডেমোক্রেসি তখনই থাকে যখন হচ্ছে নির্বাচনের ফলটা জানা অবধি অপেক্ষা করতে হবে যে মানুষ কি ভাবছে। তার ফলে এত তাড়াতাড়ি কাউকে জিতিয়ে দেওয়া বা কাউকে হারিয়ে দেওয়ার আমি পক্ষপাতী নই। তবে হ্যাঁ, যদি বলেন অ্যাডভান্টেজ কার, না অ্যাডভান্টেজ ন্যাচারালি বিজেপির, এবং খুব সাকসেসফুলি তারা এটা করতে পেরেছে, বিকজ তারা এটা থার্ড টার্ম হবে, এটা কঠিন ব্যাপার থার্ড টার্ম অ্যাডভান্টেজ ধরে রাখ। একদমই। আমরা আজকের আলোচনা শেষ করব। অসংখ্য ধন্যবাদ জাদ মাহমুদাকে। আমরা একদম সংক্ষেপে 2 মিনিট আপনার সময় নেব, আর যে এক লাইনে আপনার কয়েকটা মন্তব্য চাইবো 2-3টে বিষয়, আর আপনার কয়েকটা শব্দ বলবো, তার পরিপ্রেক্ষিতে আপনার প্রথম মাথায় যে শব্দটা আসে সেটা একটু জানতে চাইবো। 2 মিনিটের সময় নেব। প্রথম হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত বামপন্থী? না, মমতা বন্দ্যোপাধ্যায় জনমোহিনী রাজনীতি করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত বামপন্থী যদি হতেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির মধ্যে সেগুলো প্রতিফলিত হতো। আমি একটা এক্সাম্পল আমার সমস্ত স্টুডেন্টদের আমি দিই। লালু প্রসাদ যাদব দুর্নীতিগ্রস্ত, কিন্তু লালু প্রসাদ যাদব বিহারে জাতপাতের রাজনীতিতে পিছিয়ে পড়া জাতি, ওবিসি, তাদের কিন্তু একটা সামাজিক উন্নয়ন করেছিলেন। আমার পশ্চিমবঙ্গে আমি দুর্নীতি দেখতে পাই, কিন্তু পশ্চিমবঙ্গে মৌলিক সামাজিক পরিবর্তন কিছু হচ্ছে আমি দেখতে পাই না। পরের বিষয় হচ্ছে মমতা ব্যানার্জিকে অনেকেই মীনাক্ষী মুখার্জিকে প্রতিচ্ছবি হিসেবে ধরে, যে মমতা ব্যানার্জির প্রতিচ্ছবি হচ্ছে মীনাক্ষী মুখার্জি নেত্রী হিসাবে। মীনাক্ষীর আমি যেটুকু বক্তব্য শুনেছি, যেটুকু তাকে দেখেছি, আমার মনে হয়েছে খুব সম্ভাবনাময়। তার কারণ একটাই, তার কারণটা হচ্ছে যে মীনাক্ষী যে ভাষায় যেভাবে কথা বলে, এটা হচ্ছে যেটা মমতা ব্যানার্জিরও আছে, যেটা হচ্ছে সাধারণ মানুষের ভাষায়, সাধারণ মানুষের কাছে কানেক্ট করা। মানে ধরুন একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক ব্যানার্জি পাশাপাশি রেখে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর মুখ্যমন্ত্রী থাকার পরেও গভর্নমেন্টই বলেন, গভর্নমেন্ট বলে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলেন সেটা একই রেখেছেন। এটা কিন্তু কনসিয়াস ডিসিশন। সেই কনসিয়াস ডিসিশনটা হচ্ছে ওই যে হাওয়াই চটি পরবো, সাদা শাড়ি পরবো, এইভাবেই কথা বলবো, বিকজ মানুষ যাতে আমাকে তার নিজের লোক হিসেবে মনে করে, এবং মানুষ যাতে আইডেন্টিফাই করে যে এই মানুষটা আমার কথা বলছি। পশ্চিমবঙ্গের প্রচুর মহিলা, আমরা কন্যাশ্রী নিয়ে রিসার্চ করছি, পশ্চিমবঙ্গের প্রচুর মহিলা শুধুমাত্র তৃণমূলকে ভোট দেয় মমতা ব্যানার্জির জন্য। তৃণমূল সম্পর্কে তাদের খুব খারাপ বক্তব্য, কিন্তু একজন মহিলা। ফলে এই কানেকশনটা মীনাক্ষীর মধ্যে যেটা আছে, সেটা হচ্ছে মীনাক্ষী হচ্ছে সাধারণভাবে সাধারণ মানুষের মতো করে কথা বলে। এরপরের বিষয়টা হচ্ছে হিন্দু রাষ্ট্রের দিকে রাম মন্দির প্রথম পদক্ষেপ হিসেবে ধরা হয়, মানে প্রথম পদক্ষেপ রাম মন্দির কি করে হবে? প্রথম পদক্ষেপ হলে তো হচ্ছে সিএ হচ্ছে অনেক বেশি প্রথম পদক্ষেপ। তার কারণটা হচ্ছে ভারতের সংবিধানে যেখানে রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন একটা ফান্ডামেন্টাল রাইট, যেখানে বলা হচ্ছে ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি এই সবের ভিত্তিতে কোনো পৃথক করা যাবে না, সেখানে সিএ পেছনের পদ দিয়ে যেটা অ্যাড করলো, সেটা হচ্ছে কয়েকটা ধর্মকে লিখে দিল, নিয়ে বলল এই ধর্মের মানুষ হলে তাদেরকে আমরা তাড়াতাড়ি নাগরিকত্ব দেব। তার ফলে এইটা এক। দ্বিতীয় কথা হচ্ছে রাম মন্দির নিশ্চয়ই এটার মানে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা ভারতবর্ষের মতো একটা সমাজে খুব একটা যে সহজ হবে এটা আমি মনে করি না। ভারতবর্ষের মানুষ ধার্মিক, কিন্তু ভারতবর্ষের মানুষ খুব সহনশীল। আমি এক লাইনে জানতে চাইবো আমি রাজনৈতিক এত কঠিন করছো, এক লাইনে বলবো কি করে? রাজনৈতিক নেতৃত্ব কুণাল ঘোষ, তাকে নিয়ে এক লাইন আপনারা যদি বলেন। কুণাল দা খুব ভালো খবর তৈরি করতে পারেন এবং খুব ভালো, মানে কুণাল দা সাংবাদিক হিসেবে রাজনীতির মানে হেডলাইনটা কি হবে বা কিভাবে একটা ঘটনাকে দেখাবো, ঘুরিয়ে দেখাবো, এইখানে কুণাল দা দারুণ। আর একটা হচ্ছে যে দল থাকলে রোজগার হবে, আপনি হয়তো মন্তব্যটা শুনেছেন আজকালের মধ্যে খবরের শিরোনামে। তো দল থাকলে রোজগার হবে, এটা তো একটা বিষয় ভারতবর্ষের বাস্তবতায় হয়ে গেছে। তার কারণটা হচ্ছে যে এটা শুধুমাত্র মানে আমি একটা কথা বলছি, এক লাইনে দিতে পারবো না, এত কঠিন কঠিন জিনিস। একটা নির্বাচন লড়তে হবে, নির্বাচন লড়লে হচ্ছে কোটি কোটি টাকার দরকার। একটা নির্বাচন লড়তে গেলে ওই প্রশান্ত কিশোরকেই কোটি কোটি টাকা দিতে হবে, বা ওই রকম কাউকে কোটি কোটি টাকা দিতে হবে, লোকজনকে টাকা দিতে হবে, ভোটে টাকা খরচা করতে হবে। নির্বাচন লড়তে গেলে টাকা লাগবে, তার ফলে রাজনৈতিক দলকে টাকা জোগাড় করতে হবে। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে ভারতবর্ষে যে টাকা ছাড়া রাজনীতি করা যাবে না। এইবার এই জায়গায় আরেকটাও বিষয় হচ্ছে যে যখন চাকরি নেই, যখন সামাজিকভাবে হচ্ছে মানে সোশ্যাল মুভমেন্ট করার জায়গা নেই, তখন রাজনীতি হচ্ছে একমাত্র উপায় যেখান দিয়ে হচ্ছে তুমি টাকা, ক্ষমতা সব পাবে, আর তো তোমার তো আর কোনো উপায় নেই। তার ফলে দল থাকলে হবে, এটা তো একদম তৈরি হয়ে গেছে। দল থাকলে তিনি সত্যি বলেছেন, যিনি বলেছেন তিনি একটা খুব দুঃখজনক সত্যি কথা বলেছেন। এবং এই রাজনীতিটাকে পরিবর্তন করতে হবে। এই রাজনীতিটা মানুষের ভালো হবে না, এই রাজনীতিতে যেটা হবে রাজনীতিবিদের ভালো হবে, এই রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর ভালো হবে, কিন্তু সাধারণ মানুষের ভালো হবে না।
আমি দুটো শব্দ বলবো, দুটো তিনটে, যে এই শব্দগুলো শোনার পরে প্রথম আপনার মাথায় যে শব্দটা আসে সেটা জানতে চাইবো। প্রথমটা হচ্ছে ও লাভলি। এই তো মদন মিত্রের ফেমাস বক্তব্য, মানে ও লাভলি কথাটা শুনলেই মদন মিত্রের নামটা মাথায় মদন মিত্রের কথাটাই মনে আসে। আর সততার প্রতীক? সততার প্রতীক বললেই হচ্ছে ছবি যেটা মনে পড়ে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির, এবং তারপর যেটা মনে হয় যে এই জিনিসটা আর তৃণমূল ব্যবহার করে না, মানে এটা যেটা আগে ব্যবহার হতো এখন আর এটা ব্যবহার করে না। তার কারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, তৃণমূল সমর্থক সবাই জানে যে তৃণমূল দলটাকে সৎ বলা যাবে না। ওরাও কিন্তু দাবি করে না আর দেখেছো, মানে এইটুকু সততা আছে যে আর সততার প্রতীকটা লাগায় না। এইটাও তো মানতে হবে যে ওটা আর দেওয়া হচ্ছে না। মানে আপনি এক পাশে তৃণমূলকে অসৎ বলে আর এক পাশে তৃণমূলকে সৎ বললেন। হ্যাঁ, মানে অন্তত এইটুকু বোধ আছে যে কোনটা মানুষ খাবে আর কোনটা খাবে না, এই বোধটা আছে, সেই জন্য এটা দেওয়া হচ্ছে না। ডায়মন্ড হারবার মডেল নিয়ে আপনার মাথায় কোন শব্দটা আছে? ডায়মন্ড হারবার মডেল এটা বললেই যেটা এখন মাথায় আসে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা টানাপোড়েন এই জন্যে যে ডায়মন্ড হারবার মডেল আসার আগে যে মডেলটা ছিল সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। সেটাকে চ্যালেঞ্জ হচ্ছে কোথাও গিয়ে? সেটা চ্যালেঞ্জ হচ্ছে না, সেটাকে আস্তে আস্তে সরিয়ে এখন একটা নতুন জিনিস আসছে, সেটা হচ্ছে মডেলটা আসছে বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। আর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অত শোনা যাচ্ছে না, এখন হচ্ছে যা নতুন নতুন ভাবনা, নতুন প্রোগ্রাম, এগুলো হচ্ছে ডায়মন্ড হারবার থেকে আসছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলো ভাবছেন এবং সেটা ভাবার পর হচ্ছে সরকার সেটাকে গ্রহণ করবে। তার ফলে এখানে একটা টানাপোড়েন, মানে ডায়মন্ড হারবার মডেল শুনলেই আমার মনে হয় যে একটা টানাপোড়েন, অনুপ্রেরণা ভার্সেস মডেল। আর একটা বিষয় হচ্ছে খুব চর্চায় থাকে রাজনীতিতে যে রক্তমাখা ভাত, এটা শুনলে আপনার প্রথমে কি মনে হয় বা কি? রক্তমাখা ভাতটা তো ওই বোধহয় সাইবাড়ির ঘটনা নিয়েই বোধহয় এটা আছে। এখন পয়েন্টটা যেটা হয়ে গেছে যে রাজনীতিতে মানে আমরা এখন মানে এই রক্তমাখা ভাতটা ইউজ করা হয় যে সিপিএমের সময় কি অত্যাচার করা হয়েছে গ্রাম বাংলার মানুষের ওপর, এইটা একটা ফ্রেজ, এবং সেই রক্তমাখা ভাত। এখন আমি এটা নিয়ে পড়াশুনো করিনি, আমি জানি না মানে অ্যাকচুয়ালি রক্তমাখা ভাত খাওয়ানো হয়েছিল কি হয়নি আমি জানি না। আমি এটা জানি যে একটা সাইবাড়ি হত্যাকাণ্ড হয়েছিল, এবং সেই সাইবাড়ি হত্যাকাণ্ডটা হয়েছিল তার কারণ হচ্ছে ওখানে একটা রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছিল, কোনো একজন নেতাও কেউ মানে খুন হয়েছিলেন, তারপরে একটা কিছু হয়েছিল। কিন্তু এই যে রক্তমাখা ভাত বা রক্তমাখা হাত, এইটা তো বেসিক্যালি একটা প্রতীকী ব্যাপার যে সিপিএমের সময় কি অত্যাচার হয়েছিল সেইটা বোঝানোর জন্যে। মানে লিটারেলি সত্যিই হয়েছিল কিনা আমার কোনো জ্ঞান নেই। অসংখ্য ধন্যবাদ আমাদের, এবং আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।